স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনককে শ্রদ্ধায় স্মরণ, সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার প্রত্যয়। দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, আবারও পাঠানো হলো কারাগারে। বাদীর আবেদনে পেছালো সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় চার্জ গঠন, 13 জানুয়ারি নতুন দিন ধার্য। টেকনাফের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত, আহত অন্তত 10 জন। সাতক্ষীরায় রোটা ভাইরাসের প্রকোপে বেড়েছে শিশু ডায়রিয়া, হাসপাতালে ভিড়, আক্রান্তদের বিশেষ যত্নের পরামর্শ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে, সাথে আছি ফারহানা লোপা। আর শুরুতেই চলে যাচ্ছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের খবরে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় মুক্তিযুদ্ধের বিজয়। ৭১-এ দেশ স্বাধীন হলেও ৭২-এর 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে পা রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আনন্দে উদ্বেল লাখো জনতা বিমানবন্দর থেকে রেসকোর্স পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের মহানায়ককে সংবর্ধনা জানায়। বিকালে তৎকালীন রেসকোর্স ময়দানে প্রায় 10 লাখ লোকের উপস্থিতিতে আবেগঘন ভাষণ দেন বঙ্গবন্ধু। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষণটিকে এভাবেই মূল্যায়ন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭১-এর 16 ডিসেম্বর বিজয়ের 24 দিন পর 8 জানুয়ারি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হন বঙ্গবন্ধু। দেশে ফেরেন 10 জানুয়ারি। 290 দিন পর লন্ডন ও দিল্লি হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু। দুই জায়গাতেই তাকে দেয়া হয় বীরোচিত সংবর্ধনা। I go back now to free, independent, sovereign Bangladesh. 10 জানুয়ারি বেলা 1:41 তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে জাতির পিতাকে বহনকারী বিমান। অগণিত জনতা উচ্ছ্বাস আর গগনবিদারী জয় বাংলা স্লোগানে স্বাগত জানায় প্রাণপ্রিয় নেতাকে। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও সেই স্বাধীনতা ছিল অপূর্ণ, সেই স্বাধীনতা ছিল দ্বিখণ্ডিত মানুষের কাছে। সেই স্বাধীনতার স্বাদ মানুষ নিতে পারত না, নিতে পারে নাই যতদিন না বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছিলেন। দিনটির জন্যই বঙ্গবন্ধু সারাদিন অপেক্ষা করেছিলেন। এই দিনটি বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ দিন, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে। দুইটি স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন, একটি বাংলার স্বাধীনতা আর একটি অর্থনৈতিক মুক্তি। বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে আসেন স্বাধীনতার স্থপতি, বজ্রকণ্ঠে আরও একবার জাগিয়ে তোলেন গোটা জাতিকে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। ৭১-এর 25 মার্চ কাল রাতে বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে তাকে বন্দী রাখে পাকিস্তানের কারাগারে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বরিশালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি AKM জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বাগেরহাট, নাটোর, নেত্রকোনা, মেহেরপুর ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলা শহরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। চট্টগ্রামে দুদকের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারের জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় প্রদীপকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। বুধবার এ মামলায় আদালতে জামিন আবেদন করেন প্রদীপের আইনজীবী। রোববার আসামির উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন বিচারক। গত 23 আগস্ট প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 13,13,175 টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 3,95,05,635 টাকার সম্পদ অর্জন করেছেন আসামিরা। 2018 সালে প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। এদিকে প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে আজও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুদক। $3,95,00,000 টাকার অধিক টাকা তারা মানি লন্ডারিং করেছে পরস্পর যোগ সদস্যে। সে ফেয়ার 1 নম্বর আসামি, মামলা তদন্তাধীন। আমরা তীব্র আপত্তি করেছি মাননীয় মহানগর দায়রা জজ আদালত বিস্তারিত শুনানি অন্তে আসামি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। বাদীপক্ষের সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ 13 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, গত 3 জানুয়ারি আদালত চার্জশিট গঠনের পর তা নিয়ে আসামিপক্ষের কোনো অভিযোগ বা বাদীপক্ষের নারাজি থাকলে আবেদনের জন্য 10 জানুয়ারি পর্যন্ত সময় দেন। তবে বাদীপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আরও 2 দিন সময় বাড়িয়ে মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এছাড়া আসামি তারেকুল ইসলাম তারেক জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। গত বছরের 3 ডিসেম্বর মামলার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুর সহ 8 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। গত বছরের 25 সেপ্টেম্বর রাত 9:30টার দিকে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, শুনানির দিন পেছানোর কারণ হিসাবে আদালত কি বলেছেন এবং এ বিষয়ে আইনজীবীরা কি ব্যাখ্যা দিয়েছেন? দেখুন, এমসি কলেজের যে আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলা, এই মামলাটির মূলত চার্জশিট আদালতে জমা দিয়েছিল পুলিশ গত বছরের 3 ডিসেম্বর। এরপরে কিন্তু মামলাটি মহানগর দায়রা জজ আদালত থেকে সিলেট নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং এই ট্রাইব্যুনালে কিন্তু গত 3 জানুয়ারি এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়, চার্জশিটের উপর শুনানি অনুষ্ঠিত হয়। তখন কিন্তু আদালত বাদীপক্ষ এবং আসামিপক্ষকে বলেছিলেন যে চার্জশিটের উপরে তাদের কোনো বক্তব্য থাকলে, কোনো ধরনের অভিযোগ অথবা নারাজি থাকলে আদালতকে 10 জানুয়ারির মধ্যে জানাতে। কিন্তু আজকে নির্ধারিত তারিখ ছিল 10 জানুয়ারি, কিন্তু বাদীপক্ষ এবং বিবাদী পক্ষ কেউই কিন্তু এ বিষয়ে আদালতকে কিছু জানাননি। এর উপরে কিন্তু বাদীপক্ষ আদালতকে জানিয়েছে যে তারা দীর্ঘদিন ধরে আদালতের কাছ থেকে সার্টিফাইড চার্জশিটের কপি না পাওয়ার কারণে তারা কিন্তু এ বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারছিল না। সেক্ষেত্রে বাদীপক্ষ আদালতের কাছে সময় চেয়েছিল। তো আদালত আরও 2 দিন তাদেরকে সময় দিয়েছিল এবং আগামী মঙ্গলবার অর্থাৎ 13 জানুয়ারি আদালত এই চার্জশিটের উপর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আপনি জানেন যে গত বছরের 25 সেপ্টেম্বর এমসি কলেজে এই গৃহবধূ তিনি স্বামীর সাথে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে তিনি দর্শনের শিকার হয়েছিলেন এবং এই দর্শনকাণ্ডে কিন্তু ছাত্রলীগের 8 জন আমরা সবাই কম বেশি জানি। আপনার কাছে একটু জানতে চাই যে মামলার কার্যক্রম পিছিয়ে যাওয়ার পর ভুক্তভোগীর স্বজনরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি?
আসলে কার্যক্রমটা পিছিয়ে গেছে মূলত চার্জশিটের সার্টিফাইড কপি বাদীপক্ষ সরবরাহ না পাওয়ার কারণে। বাদীপক্ষের আইনজীবী আমাদের বলেছেন যে রাষ্ট্রপক্ষের যিনি এখানে সরকারি পিপি রয়েছেন তার কাছ থেকে তিনি পূর্ণ সহযোগিতা পাচ্ছেন না। কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটা বলেছেন এ কারণে তিনি সার্টিফাইড কপিটি না পাওয়ার কারণে আদালতের কাছে তাদের বক্তব্য নির্ধারিত সময়ের মধ্যে উপস্থাপন করতে পারেননি। সেক্ষেত্রে তারা 2 দিনের সময় চেয়েছিলেন, আদালত 2 দিনের সময় দিয়েছেন। এরই মধ্যে তারা সার্টিফাইড কপি গ্রহণ করবেন এবং চার্জশিটটি পর্যালোচনা করে যদি কোনো ধরনের ত্রুটি পান, বিচ্যুতি পান, তাহলে তারা এ বিষয়ে নারাজি দিবেন। যদি তারা এ বিষয়ে কোনো বক্তব্য না দেন অথবা নারাজি না দেন, তাহলে আইনজীবীরা আশা করছেন যে আগামী 13 জানুয়ারি যে আদালতের নির্ধারিত দিন আছে ওই দিনেই মামলার বিচার কাজ শুরু হয়ে যাবে। মঞ্জুর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক রোহিঙ্গা মারা যান, আহত হন অন্তত 10 জন। রাত 3টা থেকে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের চাকপারকুল রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির এই ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের 16 অধিনায়ক তরিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 21 নম্বর ক্যাম্পের চাকমারকুল এলাকায় 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে, তবে নিহতের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। পরিস্থিতি বিবেচনায় ক্যাম্প এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রাতে 3টার দিকে হঠাৎ করেই গোলাগুলির ঘটনা ঘটে। আমাদের পুলিশ টহলে ছিল, চেকপোস্টে ছিল। সকালে দেখা গেল যে একজন মারা গেছে, কিন্তু ওনার আবার কোথাও গুলির কোনো লাগে নাই। ধারণা করা হচ্ছে যে মাথায় হয়তো আঘাত পাইছে এই দৌড়াদৌড়িতে। আমরা ধারণা করছি যে ওই যে আধিপত্য বিস্তার বা প্রভাব বিস্তার এই রোহিঙ্গা ক্যাম্পে, এইটা ধারণা করছে। আমরা নামগুলো খোঁজার চেষ্টা করছি। চলতি শীত মৌসুমে সাতক্ষীরায় বেড়েছে শিশুদের ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে হাসপাতালে রোগীর চাপ বাড়ায়। শয্যা সংকটে শিশুদের নিয়ে মেঝেতে থাকতে হচ্ছে অনেক অভিভাবককে। সংশ্লিষ্টরা বলছেন, রোটা ভাইরাসের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে আক্রান্ত শিশুদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। রোগীর চাপ বাড়ায় সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ভেতরে ও বাইরে তিল ধারণের ঠাঁই নেই। একই অবস্থা শিশু হাসপাতালেও। জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। চিকিৎসার মান নিয়ে কোনো অভিযোগ না থাকলেও শয্যা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অসুস্থ শিশুকে নিয়ে মেঝেতেও থাকছেন অনেকে। আমরা অনেক দূর থেকে এসেছি সাতক্ষীরা সদর হাসপাতালে। এখানে এসে দেখলাম পরিবেশ তো অতটা ভালো নয়, সেবা তো খুবই ভালো আছে। তো এখানে থাকার মতন কোনো পরিস্থিতি নেই, কিন্তু সেবা অনেক সুন্দর। আর এখানে দুর্বায়ু গন্ধ, এখানে যে থাকা যে এত কষ্টকর, তা মানে আরেক জায়গায় চলে যাওয়ার মতো পরিস্থিতি। ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের ব্যাপক চাপের কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। দিনে গরম আর রাতে শীত, এমন আবহাওয়ায় রোগ বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এ সময়ে শিশুদের ঠান্ডা না লাগানো ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর পরামর্শ তাদের। আপনারা বাচ্চাটাকে আবহাওয়া মানে যাতে ঠান্ডা না লাগে এই বিষয়টা দেখবেন। আর একটা জিনিস বুঝবেন যে ডায়রিয়া হলে যে তাদের যে নর্মাল খাবার টাবার সেসব খাওয়াবে, এবং সাথে যে স্যালাইন আছে স্যালাইন খাওয়াবে, সাথে একটু জিঙ্ক সিরাপ যদি পারে খাওয়াবে। শীত মৌসুমে রোটা ভাইরাসের প্রভাবে শিশুদের মধ্যে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। পরিস্থিতি মোকাবেলায় সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যেভাবে খাদ্যাভ্যাস, খাবার যেভাবে খাওয়ানোর কথা, সেগুলো যদি আমরা বাসায় মানে একটি সাহসের সাথে মোকাবেলা করি, তাহলে বাসায় কিন্তু এগুলো ম্যানেজ করা সম্ভব। হ্যাঁ, অধিকাংশ রোগী আসলে কিন্তু মানে ভর্তিযোগ্য না, তারপরে মানুষ আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শয্যা রয়েছে 12টি, আর শিশু হাসপাতালে রয়েছে 30টি শয্যা। অথচ এই 2 হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যক্ষ্মা প্রতিরোধী টিকা বিসিজি নিলেই করোনা সংক্রমণ হবে না, এমন তথ্যের সত্যতা মেলেনি। টিকা নেয়ার পরও আক্রান্ত হয়েছেন 85% মানুষ। দেশের 7 প্রতিষ্ঠানে গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে সুস্থ হওয়ার পরও করোনা পরবর্তী জটিলতায় পড়েছেন 50% মানুষ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ওষুধ গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে কোভিড পরবর্তী জটিলতা বেশি। দেশে করোনা শনাক্তদের অর্ধেকই ঢাকায়।
চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ করোনার হটস্পট। গত বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এই ৩ শহরের 1021 করোনা রোগীর উপর গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল ও বিশ্ববিদ্যালয় সহ 7 প্রতিষ্ঠানের 11 গবেষক। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার 4 সপ্তাহ পর এই গবেষণা করা হয়। এতে দেখা যায় আক্রান্তদের বেশিরভাগই তরুণ। সুস্থ হয়ে ওঠার পরও শ্বাসকষ্টের রোগীদের মধ্যে স্মরণশক্তি কমে যাওয়া, বিষণ্ণতা, শরীরে ব্যথা ও ঘুমের সমস্যা দেখা দেয়। আমরা দেখেছি কোভিড থেকে সুস্থ হওয়ার পরও প্রায় 1 মাস পরেও তাদের মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, শারীরিক দুর্বলতা, অল্প পরিশ্রমে হাঁফিয়ে যাওয়া, ঘুমের সমস্যা, মনোসংযোগের ব্যাঘাত এবং বিষণ্ণতা ইত্যাদি অসুবিধা তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্তদের সংক্রমিত হওয়ার হার ও পরবর্তী জটিলতাও বেশি। এছাড়া দীর্ঘ সময় ধরে ঔষধ সেবন করা ব্যক্তিদের মধ্যে কোভিড পরবর্তী জটিলতা বেশি। যারা দীর্ঘদিন ধরে মেডিকেশন বা ঔষধ গ্রহণ করছেন, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু ঔষধ অনেক দিন ধরে, অর্থাৎ যাদের দুর্বল ইমিউন সিস্টেম হতে পারে বা বিভিন্ন কারণে যারা অনেক দিন ধরে কোনো ওষুধ খাচ্ছেন 4-5 বছর ধরে, তাদের ক্ষেত্রে কোভিড পরবর্তী যে প্রতিক্রিয়াগুলো বা শারীরিক সমস্যাগুলো সেগুলোর হারটা অনেক বেশি দেখতে পেয়েছি আমরা। নির্দিষ্ট রক্তের গ্রুপের ব্যক্তিরা বেশি আক্রান্ত হয় এমন বাস্তবতাও মেলেনি গবেষণায়। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বি পজিটিভ 36% এবং ও পজিটিভ 29%। আর যক্ষ্মা প্রতিরোধী BCG টিকা নিলে করোনা হয় না এমন বাস্তবতাও পাওয়া যায়নি। আমাদের গবেষণায় দেখা গেছে আমাদের দেশের কোভিড রোগীদের 90%-এরই সব বেসিক টিকাগুলো দেয়া আছে এবং 85%-ই বলেছে তাদের BCG টিকা দেয়া আছে। তার মানে আমরা সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাইনি যে BCG টিকা বা সাধারণ টিকাগুলো দেয়া থাকলে কোভিড হওয়ার সম্ভাবনা কমে যায়। গবেষণায় দেখা গেছে জটিলতা না থাকলেও আক্রান্তদের 70%ই উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক খেয়েছেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় দফা প্রচারণার শুরুতেই সরগরম হয়ে উঠেছে বন্দরনগরী। আর প্রচারের শুরুতেই পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ না পেলেও নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে মাঠে নেমেছেন তারা। করোনার কারণে থেমে যাওয়া নির্বাচনের হাওয়া আবারও বইতে শুরু করেছে চট্টগ্রামে। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও লড়ছেন আরও 5 জন। ভোটারদের কাছে আবারও ছুটতে শুরু করেছে প্রার্থী ও সমর্থকরা। প্রচারণার শুরুতেই আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে নানা অভিযোগ বিএনপির ডাক্তার শাহাদাত হোসেনের। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আচরণবিধি লঙ্ঘন করে উনি 35-40টা গাড়ি নিয়ে আপনার গণসংযোগে নেমেছে, যেটা ধরেন আপনার এই যে বিধিসম্মত নয়। ওরা শুরু অভিযোগ দেবে কোথায় কোনখানে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমাদের রাস্তার গাড়ি সব যদি আমার গাড়ির পিছনে লাগিয়ে দেন আমার তো আর বলার কিছু থাকবে না। মাঠে প্রচার নিয়ে প্রার্থীদের উত্তেজনা থাকলেও কোনো অভিযোগ পায়নি নির্বাচন কমিশন। এরপরও নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা নজরদারি করছেন কর্মকর্তারা। প্রচুর সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখভালের জন্য রাখবেন। তাছাড়া আমাদের সহকারী রিটার্নিং অফিসার, তাদের সহায়ক কর্মকর্তারা সবাই মিলেই আচরণবিধি যাতে ভঙ্গ না হয় তার ব্যাপারে কঠোর অবস্থানে থাকবেন। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন প্রায় 19.5 লাখ। তাদের রায় পেতে নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার মতো দাঙ্গাপ্রবণ জেলাতেও সুফল মিলেছে বিট পুলিশিং কার্যক্রমে। চালুর 2 মাসেই বিরোধ নিষ্পত্তি হয়েছে 136টি। শুধু তাই নয়, জেলার 9 থানায় দাঙ্গা, মাদক, ধর্ষণের মতো অপরাধও কমেছে। শুধু গত নভেম্বর-ডিসেম্বরেই এর আগের 2 মাসের তুলনায় মামলা কমেছে 128টি। বিট পুলিশিং সেবায় সন্তুষ্ট স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরাও। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বলছেন, এই কার্যক্রম আরও বেগবান করে অপরাধ শূন্যের কোটায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার 2 দল গ্রামবাসীর সংঘর্ষ। তুচ্ছ ঘটনার জেরে মারামারি, অগ্নিসংযোগ, এমনকি হত্যাও এই জেলায় নতুন ঘটনা নয়। এমন দাঙ্গা, মাদক, শিশু নির্যাতন, ধর্ষণের মতো অপরাধ যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে।
যা নিয়ন্ত্রণে 2020 সালের নভেম্বরে জেলার 9 থানায় একযোগে শুরু হয় বিট পুলিশিং। প্রতিটি ইউনিয়নে একটি ও পৌরসভার 3 ওয়ার্ডে একটি করে জেলায় 116টি বিট প্রতিষ্ঠা করে শুরু হয় কার্যক্রম। প্রতিটি বিটে একজন এসআইয়ের দায়িত্বে 4 সদস্যের একটি দল মাসে 18 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাধ্যতামূলক দায়িত্ব পালন করছেন। প্রত্যেক ঘরে যেতে আমরা বাধ্য হয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি, তাদেরকে সেবা দিতে আমরা চেষ্টা করতেছি। আমরা আমাদের সমস্যাগুলো, আমাদের আশেপাশের সমস্যাগুলো সুন্দরভাবে ওদেরকে বোঝাই বলতে পারতেছি। বিট পুলিশিং সভায় এলাকাবাসীর ছোট বড় অনেক সমস্যারই সমাধান হয় তাৎক্ষণিকভাবে। সরাইল থানা 6 নম্বর বিটের 2 ভাই সেলিম জায়েদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ সমাধান হলো সভাতেই। ভাই ভাই যত চলেছে এই নিয়ে আমরা সমাধান করে পুলিশ স্যার আমরা সমাধান করে দিয়েছি, আমরা 2 ভাইরে মিলিয়ে দিয়েছি। এই এলাকার ঘের মালিক মিজানুর রহমান জানাচ্ছিলেন, এলাকায় 2 গ্রামবাসীর মারামারির ঘটনায় নিজের ছেলেকে বাদী করে তার নামেই হয়েছিল মামলা, যা বিট ইনচার্জকে জানিয়ে সমাধান পান তিনি। তদন্ত দেখছে যে এগুলো মিথ্যা বোকা, এরপরে উনি তাড়াতাড়ি সমাধান করছে। মিজান সেলিম জায়েদের মতো নভেম্বর ডিসেম্বরে এই কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়েছে 136টি। পরিসংখ্যান বলছে নভেম্বরে জেলায় মামলা হয়েছে 290টি, যা 2019 সালে ছিল 341টিতে। ডিসেম্বরে হয়েছে 256টি, যা আগের বছর ছিল 333টিতে। পুলিশ সুপার বলছেন, এই কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয়েছে 6 সদস্যের বিট পুলিশিং ফোকাল পয়েন্ট সেল। জনগণের দোরগোড়ায় যখন যাওয়া হয় বিট পুলিশিংয়ের মাধ্যমে তারা রেসপন্স করছে, সেবা পাচ্ছে এবং আমরা এই ট্র্যাডিশনাল অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারছি। মামলা কমেছে অর্ধেকের মতো, একই সাথে ওয়ারেন্টও কমে গেছে অর্ধেকের মতো। বিট পুলিশিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাও। জনগণ ওনারা যেন বিট পুলিশিংয়ের মাধ্যমে বিট পুলিশিংয়ের ইনচার্জকে সহযোগিতা করেন। দেশের 640 জেলায় চালু আছে বিট পুলিশিং কার্যক্রম। এটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি গ্রাম, যেখানে কিছুদিন আগেও 2 দল গ্রামবাসীর সংঘর্ষ বাধে। মাত্র 2 মাসের ব্যবধানে এখানে নাকি কমে গেছে দাঙ্গা। এলাকাবাসী বলছেন, এটি সম্ভব হয়েছে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে। তারা চান ব্রাহ্মণবাড়িয়া জেলায় অব্যাহত থাকুক বিট পুলিশিং কার্যক্রম, কমে যাক সকল ধরনের দাঙ্গা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনককে শ্রদ্ধায় স্মরণ, সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করার প্রত্যয়। দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, আবারও পাঠানো হলো কারাগারে। বাদীর আবেদনে পেছালো সিলেট এমসি কলেজ ছাত্রাবাসের ধর্ষণ মামলার চার্জ গঠন, 13 জানুয়ারি নতুন দিন ধার্য। টেকনাফের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে 1 রোহিঙ্গা নিহত, আহত অন্তত 10 জন। সাতক্ষীরায় রোটা ভাইরাসের প্রকোপে বেড়েছে শিশুদের ডায়রিয়া, হাসপাতালে ভিড়, আক্রান্তদের বিশেষ যত্নের পরামর্শ। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।